প্রমাণ করতে পারে। তো ওদের সঙ্গে বলার দরকার নেই, আপনি বলবেন তাদেরই সঙ্গে যারা হচ্ছে ইংরেজিটা একটু বোঝে, তাদের সঙ্গে প্র্যাকটিস করবেন। তো আসলে আপনার কথা শুনে আমি খুবই খুবই আনন্দিত যে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতেছেন। এইভাবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন আপনার কথা বলার ক্ষেত্রটা জায়গাটা তত বেশি কিন্তু বেড়ে যাবে। আপনি যে কথাগুলো বাংলায় বলেন সেগুলো একটু ইংলিশে বলতে হবে। আমরা কি কি কথা বলি? ইমরান ভাই, আপনি একটু কথা বলবেন প্লিজ। আজকে আপনি স্পোকেনে খুবই দুর্বল, বা আপনি রিডিং রাইটিং যাই হন না কেন আমি আপনাকে চেষ্টা করতেছি, কিন্তু আপনাকেও সেই সঙ্গে আমার সঙ্গে চেষ্টা করতে হবে। আমি এক পা আগালে আপনাকে দুই পা আগাতে হবে কিন্তু। এখানে বলেন তো, এই যে আমি কথা বলছি বা আমি ভাত খাচ্ছি, আমি যাচ্ছি, দেখেন 6টা টেন্স বলেছিলাম না, 7টা টেন্স আমাদেরকে বেশি করে জানতে হবে। সেই 7টা টেন্স হচ্ছে কি কি? সেই 7টি টেন্স হচ্ছে প্রত্যেকটার ইনডেফিনিট কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমাদের বেশি কাজে লাগে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যে আমি আপনাদের পড়াচ্ছি, কোন সময়ে পড়াচ্ছি, এই পড়ানোটা কখন চলছে, টাইমটা কখন, বর্তমান কাল এবং ঘটমান বর্তমান কাল, এইটাকে বলা হচ্ছে ইংলিশে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর বাংলাতে বলা হচ্ছে ঘটমান বর্তমান কাল। ঘটমান বর্তমানটা কালটা কেমন? আমি পড়াচ্ছি, আমি খাচ্ছি, আমি ফুটবল খেলছি, আমি টিভি দেখছি। হুম কয়েকটা বাক্য বলেন তো ইমরান ভাইয়া, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাক্য, ঘটমান বর্তমান কাল বা চলমান বর্তমান কালের কয়েকটা বাক্য বলতে পারবেন প্লিজ? আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখেন আমরা অনেককে টিচারের দোষ দেই, বলে কি স্যার আপনি কি পড়ালেন আমি শিখতে পারলাম না। আসলে কি এটা কথাটা কি সঠিক? আপনারা নিজেরা একটু বিবেচনা, একটু নিজেরা দেখবেন। এই যে আপনি বলছেন না স্যার, আসলে অনেকে এটা বলে না, অনেকে বলে স্যার আপনি কি পড়াচ্ছেন আমি তো এটা বুঝতেছি না। এবং টিচারকেও হেল্প করতে হয় কিভাবে জানেন? আবার আমাকে বলবেন আপনারা যে যে জায়গাটায়, যে যে জায়গাটায় দুর্বল, কেউ রিডিং স্কিল, কেউ রাইটিং স্কিল, কেউ স্পিকিং স্কিল, তো আমাদের সবারই একটা সমস্যা হচ্ছে, কমন সমস্যা, আমরা কথা বলতে পারি না। তো কথা বলতে গেলে আমি আপনাদের যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে একটু হাঁটবেন, এই পদ্ধতিটা অনুসরণ করবেন। টিচারকে ফলো করতে হয়, টিচার কিন্তু পড়ে দেয় না। হ্যাঁ, মা ভাত রান্না করে, মা মা কি ভাত খেয়ে দেয়? আপনার ভাত কি আপনার আম্মু খেয়ে দেয়? আপনার আম্মু আপনার আম্মুর ভাত খায়, তার ক্ষুধা নিবারণ হবে। এখানে কি করতে হবে? আপনার ক্ষুধা নিবারণের জন্য আপনাকে নিজেকে জানতে হবে, নিজের পড়তে হবে। এইভাবেই কিন্তু আমরা জানতে পারবো। টিচার, আমি তো বলেছি যখন আপনাদের কারো কোনো সমস্যা থাকবে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবেন। স্যার আমি এটা বুঝি না, এটা বুঝি না। আপনারা তো কেউ আমার সঙ্গে যোগাযোগই করেন না কখনো। যতক্ষণ এই ক্লাসে থাকি ততক্ষণই কিন্তু এইটুক। তো দেখেন এখানে আমরা কথা বলতে গেলে আমাদের যে রুল গুলা প্রয়োজন, আমরা আজকে অনেক দূর যাব, আমরা অনেকগুলো আইটেম দেখবো। তো এখানে রয়েছে স্পোকেন রুল 12, লাইকলি টু। এটার অর্থ, বাংলা অর্থ হচ্ছে কি সম্ভাবনা। দেখেন আমাদের কখনো সারা দিনের ভিতরে আমাদের এই সেন্টেন্সটা বলা প্রয়োজন হয়। যেমন হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, আজ আমার আব্বার বাড়িতে আসার সম্ভাবনা আছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। একটা লোক খুব ভালো করে পড়াশোনা করতেছে, অনেক পড়াশোনা করে, তো আপনি তাকে বলতেছেন যে তুমি এত ভালো পড়াশোনা করো, তুমি নিশ্চয়ই চাকরিটা পেয়ে যাবে, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, তাই না? আকাশে মেঘ করেছে, আপনি কি বলছেন? যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে বলবো? লাইকলি টু। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস, এটা কি ব্যবহার করব আমরা? প্রথমে সাবজেক্ট, তারপরে আমি যার অজয়ের, প্লাস লাইকলি টু, প্লাস ভার্বের বেস ফর্ম, প্লাস এক্সটেনশন। সাবজেক্টের পরে আমি যার অজয়ের বসাতে হবে, তারপর লাইকলি টু বসাতে হবে। কি বসাতে হবে বলেন? লাইকলি টু। তারপর ভার্বের V1 ফর্ম, তারপর এক্সটেনশন। যেমন হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। অর্থাৎ মনে রাখবেন, খুবই সহজ নিয়ম। দেখেন আমরা এইগুলা যদি প্র্যাকটিস করি, আমরা যদি এগুলো বাসায় একটু প্র্যাকটিস করি, কেন পারবেন না কথা বলতে? কথা বলাটা কিন্তু খুবই সহজ। ইমরান ভাইয়া একটু খেয়াল করবেন সবাই। অর্থাৎ কথা বলতে গেলে আমাদের কি করতে হবে? এই রুলগুলো একটু ভালোভাবে ফলো করতে হবে। আমরা সম্ভাবনা আছে এমন যে শব্দগুলা, এমন যে কথাগুলা বলবো, উই ইউজ দ্য রুল লাইকলি টু। অর্থাৎ সম্ভাবনা, বাংলা বাক্যের শেষে সম্ভাবনা আছে বা ছিল এমন থাকলে লাইকলি টু ব্যবহার করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর অজয়ের, প্লাস লাইকলি টু, প্লাস ভার্বের V1 ফর্ম, প্লাস এক্সটেনশন। যেমন দেখেন, হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। তার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। এই দেখেন যখন পাস্ট টেন্স হবে, যখন পাস্ট টেন্স ব্যবহার করব, কথাটাই কি বলেছি? তার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। একই বাক্য, একই নিয়ম, সব ঠিক থাকবে। শুধু অজের পরিবর্তে আমরা ওয়ার ব্যবহার করব। কি করব? অজের পরিবর্তে ওয়ার।
তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, ইউ আর লাইকলি টু গেট দ্য জব। তোমার লটারিটা জেতার সম্ভাবনা ছিল, ইউ আর লাইকলি টু উইন দ্য লটারি। ইউ আর লাইকলি টু উইন দ্য লটারি। এখানে ওয়ার কেন দিয়েছি? ওয়ার দিয়েছি হচ্ছে পাস্ট টেন্স, এই জন্য। যদি বলা হয়, যদি এমন একটা বাক্য বলি, তোমার লটারি জেতার সম্ভাবনা আছে, তোমার লটারি জেতার সম্ভাবনা আছে, তখন কি হবে? ইউ আর লাইকলি টু গেট দ্য জব, সরি, গেট দ্য লটারি। তো এই নিয়ম দিয়ে এখন আমরা নিজেরা কয়েকটা কথা বলবো। চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। স্পোকেন ইংলিশটা না খুবই সহজ, খুবই। আমরা যদি কিছু রুল একটু ভালোভাবে রপ্ত করতে পারি, শিখতে পারি, আমরা অবশ্যই স্পন্টেনিয়াসলি উই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ ইংলিশ স্পিকার। যারা নেটিভ স্পিকার রয়েছে তাদের মতো আমরা কথা বলতে পারবো। আই অ্যাম ইটিং রাইস, যখন একজন নেটিভ স্পিকার বলবে তখন কেমন শোনায় জানেন? আম স্পিকিং, কি বলবে? আম, কি বললাম যেন এটা? আই অ্যাম ইটিং রাইস, তো বলবে আই অ্যাম কে ওরা কিন্তু দ্রুত, যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আম ইটিং রাইস, আম ইটিং রাইস, আম ইটিং রাইস। দেখবেন, একটু শুনে দেখবেন, এই কনভারসেশন গুলো শুনলে প্রচুর পরিমাণে আমরা দেখতে পারবো কিভাবে ওরা কথা বলে। আমরা বলি না, সে কিছু প্রোনাউন্সিয়েশন দেখিয়েছিলাম, যেমন আই এম ইটিং ভেজিটেবল, আই এম ইটিং ভেজিটেবল না, আই এম ইটিং ভেজিটেবল, আই এম ইটিং ভেজিটেবল। আমরা আপেল বলি না, অ্যাপল, অ্যাপল, অ্যাপল। দেখেছেন? উড অ্যাপল, উড অ্যাপল। এটা কিন্তু আমরা সঠিকভাবে উচ্চারণ করলে ঠিক নেটিভ, একজন ব্রিটিশ, একজন আমেরিকান যেভাবে কথা বলে সেইভাবেই কিন্তু আমাদেরটা শোনাবে। তো এর জন্য একদিনে কি হবে? রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, কোনো কাজ কিন্তু রাতারাতি হয় না। প্র্যাকটিস করব। দেখেন, এখানে লাইকলি টু এর একটা নিয়ম শিখেছি। পরের রুলটা হচ্ছে অ্যাজ অফেন অ্যাজ, যতবার ততবার। অ্যাজ অফেন অ্যাজ কেমন শোনায়? কোনো বাংলা বাক্যে যতবার ততবার এমন থাকলে অ্যাজ অফেন অ্যাজ ব্যবহার করা হয়। সে যতবার বাজারে যায় ততবার চা খায়। হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট। দেখেছেন? হি ড্রিঙ্কস টি, সে চা পান করে, অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট, সে যতবার বাজারে যায় ততবার চা খায়। সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়। পিপল গেট বেনিফিটেড অ্যাজ অফেন অ্যাজ হি ইজ ইলেক্টেড। তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। দ্য ওয়ার্ক ইজ হ্যাম্পার্ড, দেখেন, দ্য ওয়ার্ক ইজ হ্যাম্পার্ড, কাজের ক্ষতি হয়। এখানে কি সাবজেক্টের জায়গায় কে বসেছে? অবজেক্ট। এজন্য এখানে ভি থ্রি বসাতে হবে। রাইস ইজ ইটেন, দি ওয়ার্ক ইজ হ্যাম্পার্ড অ্যাজ অফেন অ্যাজ ইউ গো আউট। আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই। দেখেছেন? মোবাইলে যতবার চার্জ দেই ততবার মোবাইল চালু হয়। কি হবে? আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই। শেষের অংশটুকু আগে করতে হবে। এই যে ততবার শক্তি পাই, এটার অঙ্গ কি হবে? ততবার শক্তি পাই। উই গেট এনার্জি, তারপর কি? অ্যাজ অফেন অ্যাজ মানে যতবার, উই ইট রাইস। দেখেছেন? উল্টো করতে হবে, অর্থাৎ পিছনের দিক থেকে আগে করতে হবে। আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই, তাহলে ততবার শক্তি পাই এটা আগে করতে হবে। উই গেট এনার্জি অ্যাজ অফেন অ্যাজ উই ইট রাইস। ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম কি হবে? উপযুক্ত সময়, এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন, ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। দেখেছেন? এখানে অনেকেই কিন্তু বিভিন্ন আশা ভরসা নিয়ে আমার ব্যাচে ভর্তি হয়েছেন। কিভাবে? ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। বলতে হবে ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার। ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার। অর্থাৎ উপযুক্ত সময় বা ইহাই উপযুক্ত সময়। মনে রাখবেন, ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম এটার অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়। এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়, এটাই ইংরেজি শেখার উপযুক্ত সময়, এটাই তোমার কেরিয়ার গড়ার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? ইট ইজ হাই টাইম। এই রুলগুলো একটু মনে রাখবেন আপনারা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কথা বলতে গেলে প্রতিনিয়ত কিন্তু আমাদের এই রুলগুলো কাজে লাগে। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময় কখন? স্টুডেন্ট লাইফে। আমরা বলি না, ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার টু ইউর স্টুডেন্ট লাইফ, ইন ইউর স্টুডেন্ট লাইফ, ইন ইউর স্টুডেন্ট লাইফ। দেখেছেন? ইট ইজ হাই টাইম ব্যবহার করবো। অর্থাৎ বাংলা বাক্যে যদি কখনো ইহাই উপযুক্ত সময় এমন আসে, তখন ইট ইজ হাই টাইম ব্যবহার করব। কম পড়তে হবে, কম পড়বো, কিন্তু আমি যতটা পড়বো এটা দিয়ে যেন আমি কাজে লাগাতে পারি, এটা যেন আমার কাজে লাগে, এটা মনে রাখবো কিন্তু। সো দ্যাট, সো দ্যাট শব্দের অর্থ কি বলেন তো? এতই যে। সো দ্যাট শব্দের অর্থ কি হবে? এতই যে। তো আমরা এই রুলগুলো একটু পড়বো। কে পড়তে পারবেন? এমডি নীরব পড়বেন? সো দ্যাট, এতই যে পড়েন তো। সো দ্যাট এর রুলটা একটু পড়ে ফেলি, সবাই শুনবেন প্লিজ।
তো দ্যাট একটা ওই যে বাক্য একটা ওই যে অর্থ প্রকাশ পেলে তো দ্যাট ব্যবহার করা হবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এখানে দেখি হ্যাঁ, অ্যামিজার এটা হচ্ছে প্লাস সো দ্যাট, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সো দ্যাট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস, হ্যাঁ পড়েন, প্লাস। ওয়ান সারি এক এর পুনরুক্তি না। হুম, এখানে এক্সাম্পল, ইএক্সএম পিএল, এক্সাম্পল শব্দের অর্থ উদাহরণ, এটা পড়েন। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না, কি হবে? I am so weak in English that I cannot pass this in exam. হ্যাঁ, আমি ইংরেজিতে এতই দুর্বল Chi- যে পরীক্ষায় পাশ করতে পারি না। হুম। চাইনিজ ভাষা এতই কঠিন যে আমি পড়তে পারি না। হুম। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যানট রিড। হ্যাঁ, জাফর জাফর এতই এতই মোটা। মোটা হুম। যে সে দৌড়াতে পারে না। জাফর ইজ, জাফর ইজ সো হুম, হুম। দ্যাট হি ক্যানট রান। তারপর রাফিন এতই স্মার্ট। রাফিন এতই স্মার্ট যে সে সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারে। হুম। রাফিন ইজ সো স্মার্ট দ্যাট হি ক্যান ড্র অ্যাটেনশন ইজিলি। হ্যাঁ, দ্যাট হি ক্যান ড্র অ্যাটেনশন ইজিলি, ড্র অ্যাটেনশন শব্দের অর্থ হচ্ছে কারো মনোযোগ আকর্ষণ করা। কে এম সানিম, আপনি একটু পড়তে পারবেন? আনমিউট করেন তো, পরের কয়েকটা রুল আপনাকে দিয়ে একটু পড়াবো। কে এম সানিম, হুম, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। কে এম সানিম, প্লিজ, শুনতে পারছেন? হুম, এইগুলো একটু পড়তে হবে। এই যে দেখেন, লেট অ্যালোন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ, তো কিছুই বুঝতে না কিভাবে বলবো। হ্যাঁ, বলতে হবে না, দেখেন পড়লেই হবে। আমরা যদি বাংলায় এমন কোনো কথা দরকার হয় যে দূরের কথা, কেমন, সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথা বলতেও পারে না। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। আমি মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। এমন ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। লেট অ্যালোন ইকুয়াল টু দূরের কথা, কি হবে বলেন? দূরের কথা। প্রয়োগের ক্ষেত্রে কাহকে, কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য করে বা অন্য যে কোনো বাক্যে তো দূরের কথা এমন থাকলে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। যেমন দেখেন, হি ক্যান নট স্পিক ইংলিশ লেট অ্যালোন রাইট। এই দেখেন, হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংরেজিতে বলতে পারে না, কি করতে পারে না? সে ইংরেজিতে লেখা তো দূরের থাকে, ইংরেজিতে বলতেও পারে না। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। আমরা প্রতিনিয়ত কিন্তু এই শব্দগুলা কাউকে ব্যবহার করতে চাই। তো ব্যবহারের ক্ষেত্রে আমরা লেট অ্যালোনটা ব্যবহার করবো। এখান থেকে একটু পড়েন তো, লেট অ্যালোন দূরের কথা। তো দেখেন আমি একটু পড়ি, এটা লেট অ্যালোন হচ্ছে কি দূরের কথা। যেমন আমি মোটর সাইকেল তো দূরের কথা, বাইসাইকেলও চালাতে পারি না। পারি না কি নেগেটিভ, নট। দেখেন আমি ভাত খেতে পারি, কি হবে? আই ক্যান ইট রাইস। আমি ভাত খাই, এটার ইংলিশ কি হবে? আই ইট রাইস। আর যখন বলবো আমি ভাত খেতে পারি, ক্যান শব্দের অর্থ কি? পারা। মডাল ভার্বের ক্লাসটা আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, ক্যান শব্দের অর্থ পারা। আর পারি না ওর কি হবে? ক্যান নট। আই, আমি দেখেন এখানে আপনার কোনো কিছু বোঝার দরকার নেই, এখানে আপনার মুখস্থ মানে একটু ভালোভাবে শুনলেই আপনি পারবেন। এখানে আপনি যে বয়সের, যে ক্লাসের, যে শ্রেণী পেশার হন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন কিভাবে? দেখেন, আই ক্যান শব্দের অর্থ কি? আমি পারি। আই ক্যান অর্থ আমি পারি। আর আমি পারি না, তখন কি হবে? এই যে দেখেন আপনারা নিজেরাই পেরে গেলেন, দেখছেন? এখানে কি তাহলে এই বয়সের কোনো ব্যাপার আছে বা কোনো লেভেল বা কোনো ক্লাসের ব্যাপার আছে? নাই। আই ক্যান মানে আমি পারি, আর আই ক্যান নট মানে আমি পারি না। যদি বলা হয় আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস। আর আমি ভাত খেতে পারি না, আই ক্যান নট ইট রাইস। ইট রাইস, দেখেছেন? এইভাবে আমি একটা বিষয় দেখিয়ে দিলে ওই বিষয়গুলো বাড়িতে আবার প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস যে যত বেশি করবেন, সে তত বেশি ভালোভাবে পারবেন। আই ক্যান, আমি পারি, তাহলে কি আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক। আর আমি কাজটি করতে পারি না, আই ক্যান নট ডু দা ওয়ার্ক। দেখেছেন? তাহলে এখানে কি করেছি? এখানে একটা নেগেটিভ। আমি সাইকেল তো দূরের কথা, একটু সাউন্ড হচ্ছে প্লিজ। তো এখানে বললাম যে আমি মোটর সাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। আই ক্যান নট ড্রাইভ সাইকেল লেট অ্যালোন আ মোটর সাইকেল। এই লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, সে পাশই করতে পারবে না। আমরা কি দৈনন্দিন জীবনে এমন কথা আমাদের বলার দরকার হয় না? হয় না? ভেবে দেখবেন, আমরা প্রতিনিয়ত এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি।
সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, সে পাসই করতে পারবে না। কি হবে? হি উইল নট বি এবল টু পাস ইন দ্য এক্সাম, লেট অ্যালোন স্টুড ফার্স্ট। স্টুড ফার্স্ট, স্ট্যান্ড ফার্স্ট, অর্থাৎ পরীক্ষায় প্রথম হওয়া। হুম, তাহলে হি উইল নট বি এবল টু পাস ইন দ্য এক্সাম, লেট অ্যালোন স্টুড ফার্স্ট। দেখেন, আই থিঙ্ক অফ, আই থিঙ্ক অফ শব্দের অর্থ কি জানেন? আই থিঙ্ক অফ শব্দের অর্থ হচ্ছে আমি ভাবছি। এটা ইমরান ভাই একটু পড়বেন, এখান থেকে পড়বেন। আই থিঙ্ক অফ, আমি ভাবছি। মনে করব যে আপনি টিচার, আমি স্টুডেন্ট, আপনার কাছে পড়তেছি, এগুলো পড়ে আমাকে বুঝাই দেন। আই থিঙ্ক অফ কি হবে? ইয়েস, আই থিঙ্ক অফ, I এখান থেকে। think আই থিঙ্ক অফ, I আমি think ভাবছি। learning English. হুম I think English শিখবো বলে হুম ভাবছি। হুম I think of learning English. হ্যাঁ আমি ইংলিশ শিখবো বলে ভাবছিলাম। হুম I think of হ্যাঁ think I think of the phone. হুম ফোনে কথা বলবো বলে ভাবছি। হুম I think of having good of হুম day. হুম আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। হুম I think of writing হুম on phone. ধন্যবাদ। দেখেন, অনেক চেষ্টা করেছেন। আমরা আপনাকে রিডিংটা আমি একটু পড়া শিখাবো। হ্যাঁ, রিডিংটা, রিডিংটা পড়া শিখাবো। রিডিং, শব্দটা কোনটা বলেন, কোনটা কোনটা? I think of reading হ্যাঁ whole Quran এই মাঝখানে অক্ষরটা এই তো হ্যাঁ, এইটা হচ্ছে আই থিঙ্ক অফ রিসাইটিং হোলি কুরআন। হোলি, HOLY, এটার উচ্চারণ হবে Quran হোলি। হ্যাঁ, হোলি মানে হচ্ছে পবিত্র। দেখেন ভাই, আপনাকে একটা কথা বলি, এই পবিত্র যে আপনি গতকাল বলছিলেন স্যার আমি রিডিং পড়তে পারি না, রিডিং পড়ার জন্য এই যে দেখেন আপনি এই উচ্চারণটা বেঁধে যাচ্ছিল, তাই না? HOLY, এটা উচ্চারণ কি হবে আপনি পারছেন না, তাহলে আমি বলে দিলাম HOLY। এখন এইগুলা আপনি বাসায় আপনার যে বই আছে, অথবা আপনার যে কাছে যদি ইংলিশ রিলেটেড কোনো বই বা কোনো পেপার পত্রিকা থেকে থাকে, অজানা বিষয়, সেইগুলো একটু পড়বেন। দেখবেন ওখানে অনেক এরকম, এই যে হোলিটা আপনি পারছিলেন না, এরকম না পারা জিনিস অনেক আপনার সামনে আসবে, অনেক। তো কি করতে হবে? ওই যে অনেক অনেক জিনিসগুলা শোনেন, ওইগুলা আপনাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবেন, আপনি খেয়াল করে দেখেন, একটু পিছনে ফিরে যাই আমরা, যখন আমরা ক্লাস ওয়ানে পড়তাম, তখন আমাদের বানান করে করে পড়া লাগতো। ময়াকার র, আমার। তারপরে জামা, জয়াকার ময়াকার জামা, এইভাবে বানান করে করে পড়তাম না? এখন কিন্তু আমাদের সামনে আসলেই আমরা বাংলা পানির মতো রিডিং করতে পারি। কিভাবে? ওই শব্দগুলো পড়তে পড়তে আমাদের চোখের সামনে আসতে আসতে আমাদের ওইগুলো মুখস্থর মতো হয়ে গেছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও সেরকম। এই হোলি শব্দটা বলে দিলাম, দেখবেন এর পরে যদি কখনো আপনার সামনে আসে, তখন এটা আপনি অটোমেটিকলি পেরে যাবেন। এটা কিন্তু আপনি অটোমেটিকলি পারবেন। আই থিঙ্ক অফ রিসাইটিং হোলি কুরআন, আমি কুরআন তেলাওয়াত করব বলে ভাবছি। আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। দেখেছেন? আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ। এর স্ট্রাকচারটা মনে রাখবেন। স্ট্রাকচারটা মনে রাখলে আপনি সবকিছুই পারবেন। কি? এর গঠন প্রণালীটা I হচ্ছে think আই থিঙ্ক অফ প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। হ্যাঁ, আই থিঙ্ক অফ প্লাস ভার্বের পর আইএনজি। কেমন দেখেন? এই যে প্রথম বাক্যটা দেখেন, আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, তাই না? আপনারা অনেকেই কিন্তু এখানে আছেন যে স্যারের ব্যাচে ভর্তি হয়েছি ইংরেজিটা শিখবো বলে। তো এখানে কি হচ্ছে? আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে আই থিঙ্ক অফ, তারপর ভার্বের পর আইএনজি, তারপর হচ্ছে এক্সটেনশন, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ টকিং ওভার দ্য ফোন। হ্যাঁ, আমি চা খাবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি। আমি কুরআন তেলাওয়াত করব বলে ভাবছি, আই থিঙ্ক অফ রিসাইটিং হোলি কুরআন। আই থিঙ্ক অফ রিসাইটিং দা হোলি কুরআন। এরপর দেখেন ইমরান ভাই আবার এইগুলো পড়বেন, আপনাকে দিয়ে পড়াবো, পড়লে আপনার এই জায়গাটা কভার হবে। এরপরে রিডিং প্র্যাকটিস করাবো। হ্যাঁ, শুধু রিডিং, এই যে এখানে দেখেন আমি অ্যাড করে রেখেছি, এই রিডিংটা আমি একটু দেখাচ্ছি। এইটাগুলো একটু পড়েন। শুড হ্যাভ, এখান থেকে পড়েন, এখান থেকে পড়েন, শুড হ্যাভ, উচিত ছিল। হুম, এটা বুঝেছিল আমার কম্পিউটার শেখা উচিত ছিল। I should have learning computer. না, লার্ন কম্পিউটার, LEARNT, লার্ন। Learn computer. I should have run computer. I should have আমার দেশের জন্য কিছু
করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডুইন ডুইন সামথিং ফর দ্য কান্ট্রি। তারপরে পড়েন, দ্রুত পড়তে হবে। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল। রানা উচিত ছিল, রানা পরীক্ষা রানা শুড হুম। should have stood fast. হ্যাঁ, দেরি করলে হবে না, এগুলো দ্রুত পড়ে যেতে এইভাবে পড়বেন। দেখেন, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট, রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি, আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তো এর স্ট্রাকচারটা কি হবে দেখেন, এখানে স্ট্রাকচারটা একটু আমাদেরকে একটু পড়তে হবে। স্ট্রাকচারটা হবে হচ্ছে ঠিক এইভাবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপলকে এটা বুঝতে পারেননি, তাই তো? এইটা একটু বুঝাই দেয়। দেখেন, তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, এই যে ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি, এই ডান শব্দটা কোথা থেকে আসলো বলেন তো? ডান, এটা এসেছে ডু থেকে। এটা কোন জায়গা থেকে এসেছে? ডু থেকে। ডু এর ভি টু বা পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর এর ভি থ্রি হচ্ছে ডান। ডু ডিড ডান। ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি, অর্থাৎ তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল। দেখেছেন, এইটা এই পাস্ট পার্টিসিপল শব্দের অর্থ হচ্ছে ভার্বের ভি থ্রি ফর্ম। আপনাদের এটা দেখাইছিলাম না, মনে আছে? একটা শীট দিয়েছিলাম, মনে থাকার কথা কিন্তু, অনেকবার দিয়েছি, না পাইলে আবারও দিব আমি। অর্থাৎ ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, ডু, ডিড, ডান, আছে না এইগুলা? তো এইগুলা কিন্তু এখানে আমরা এইভাবে ব্যবহার করব। হুম। এইগুলো ব্যবহার করতে হবে, এগুলো পড়তে হবে। দেখেন, আপনারা এখানে অনেকেই আছেন বিভিন্ন সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। তো এখন এর ভিতর দিয়েও কিন্তু আপনাকে সময় ম্যানেজ করতে হবে। ভাত খেতে বসে যতটুকু সময় আমরা ব্যয় করি, ওই সময়ও আপনাকে পাশে একটা বই রাখতে হবে, আমার রেকর্ড ক্লাসটা চালিয়ে দিয়ে রাখতে হবে, আমার পিডিএফ ফাইলগুলো দেখতে হবে। এই যে কথাগুলো আমি বলছি, এইগুলো যারা পালন করে চলবে, তারাই কিন্তু ইংরেজিটা শিখতে পারবে। আর যারা পালন করবে না, তারা শিখতে পারবে না। এটা তো সহজ ব্যাপার, এখানে টিচারের কোনো দোষ থাকে না। দেখেন, আমি যে রুলগুলো শিখাচ্ছি, বলেন প্রবলেমটা বলেন, আমি শুনবো। একটা মুক্ত করে রাখলে পরে আরেকটা মুক্ত করতে কিন্তু প্রথম আগে যেটা মুক্ত করলাম ওইটা আবার ফিরে আছে, থ্যাংক ইউ। এরকম। এর একটা রেমেডি আছে, এর একটা রেমেডি হচ্ছে কি প্রতিকার বা মেডিসিন। মেডিসিনটা হচ্ছে, আপনি এই যে বলছেন স্যার আমি একটা মুখস্থ করে যখন আরেকটা মুখস্থ করতে যাচ্ছি তখন ভুলে যাচ্ছি, এখন কথা হচ্ছে এইটা আপনাকে একটু লিখতে হবে। লিখে দেখবেন, আমার এই মেডিসিনটা খেয়ে দেখবেন, আপনার আর ওই প্রথমটা ভুল হবে না, দ্বিতীয়টা মুখস্থ করতে গেলে প্রথমটা আর ভুল হবে না। রেমেডিটা কি? আপনাকে লিখতে হবে। আরো একটা ব্যাপার হচ্ছে কি, আপনি ওই যে ভুলে যাচ্ছেন, ওইটা কেন ভুল হচ্ছে জানেন? ওইটা আপনি মনে করেন, আপনাকে এখানে আমি একটা ওয়ার্ড লিখে দেই, দেখেন এখানে আমি একটা ওয়ার্ড লিখলাম, নতুন একটা ওয়ার্ড মনে করেন লিখলাম, আমি একটা ওয়ার্ড লিখে ফেললাম। আহ কি লিখবো, মনে করেন লিখলাম ফ্লাওয়ার লিখলাম, এফ এল ও ডাব্লিউ, সরি এফ এল ও ডাব্লিউ ই আর, ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। আপনি এই শব্দটা নূতন মুখস্থ করেছেন যে ফ্লাওয়ার মানে ফুল। এখন এই ফ্লাওয়ার মানে ফুল, এইভাবে যদি আপনি মুখস্থ করে রেখে দেন, আপনার 5 ঘন্টা 10 ঘন্টা পরে বা পরের দিন ঘুম থেকে উঠে দেখবেন এই শব্দটা আপনার আর মনে নেই। এই ফ্লাওয়ার শব্দের অর্থ ফুল। এই, ইয়েস, শোনেন, এইখানে আমি তো একটা পরিচিত শব্দ বলেছি, ফ্লাওয়ার মানে ফুল, আমরা সবাই জানি। আমরা ধরে নিলাম যে এটা আমরা জানি না, ধরে নিলাম এটা জানি না। তো এটা আপনি রাত্রি মুখস্থ করে শুয়ে থাকবেন, সকালে উঠে দেখবেন আপনার আবার ডিকশনারি দেখা লাগবে যে কালকে ফ্লাওয়ার মানে কি জানি মুখস্থ করেছিলাম, মাথায় তো আসতেছে না। কিন্তু এই ফ্লাওয়ার দিয়ে সঙ্গে সঙ্গে আপনাকে একটা বাক্য রচনা করতে হবে। কি করতে হবে? যেমন দিস ইজ এ ফ্লাওয়ার, THIS, দিস ইজ আ ফ্লাওয়ার। দেখেন, FLOWER, দেখেন দিস ইজ এ ফ্লাওয়ার, এর অর্থ হচ্ছে এইটা হয় একটা ফুল, এটি একটি ফুল, তাই না? দিস ইজ এ ফ্লাওয়ার। এই যে একটা বাক্য করে দিলাম, বাক্যটা কিন্তু আপনার মনে আছে কি, এটি একটি ফুল, দিস ইজ এ ফ্লাওয়ার। এইভাবে, বা আই হ্যাভ এ ফ্লাওয়ার, আই গেভ হিম আ ফ্লাওয়ার, আমি তাকে একটা ফুল দিয়েছিলাম। এইভাবে যখন মুখস্থ করবেন, একটু আমার এই পদ্ধতিটা ফলো করে দেখেন, আপনার কিন্তু আর ভুল হবে না। ভুল হলেও এটা ভুলের সংখ্যা কমে যাবে। অর্থাৎ কি করতে হবে, যে নতুন শব্দ শিখবেন,
যে নতুন শব্দ শিখবেন ওই নতুন শব্দ দিয়ে ইউ হ্যাভ টু মেক আ সেন্টেন্স। ইউ হ্যাভ টু মেক আ সেন্টেন্স, দেখেন হ্যাভ টু এর ব্যবহার। আপনাকে একটা নতুন বাক্য তৈরি করতে হবে ওই নিউ উইথ দিস, উইথ দ্যাট নিউ ওয়ার্ড। ওই নতুন শব্দটা, দ্যাট মানে কি ওই, আর এইটি ইংরেজি কি দিস, THIS, দিস মানে এইটি, আর এর বিপরীত কি হবে দ্যাট, দ্যাট মানে ওইটি। দেখেছেন, এইগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হয়। যদি বলা হয় এইগুলি, এইগুলি এর ইংরেজি কি দিজ, এইগুলি ইংরেজি কি হবে বুঝলে? দিজ। বুঝি নাই। দেখেন আপনাদের একটু সাউন্ড আসছে, আমি একটু মিউট করব। আচ্ছা সাউন্ড আসছে আপনাদের, হ্যাঁ। তো বলছিলাম দিস ইজ এ ফ্লাওয়ার, এটা মুখস্থ করিয়েছি না? তো এইভাবে আপনারা যে কোনো শব্দ একটু মুখস্থ করবেন, দেখবেন আপনি প্রচুর পরিমাণে আপনার মনে থাকবে। এই যে একটা রুল বললাম না, শুড হ্যাভ, উচিত ছিল, এমন ধরনের অনেক বাক্য সারাদিন আমরা বলি। আমার গতকাল তার সঙ্গে দেখা করা উচিত ছিল, আমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, তাই না? তো এই যে এখানে 3টা বা 4টা বাক্য লিখেছি, এইভাবে আপনাকে আরো 4টা, 10টা, 20টা, 30টা বাক্য খাতায় লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। কিভাবে করবেন? এই শুড হ্যাভ ব্যবহার করে। আমার সেখানে যাওয়া উচিত ছিল, আমার BCS পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত ছিল, আমার তোমার সাথে কথা বলা উচিত ছিল, আমার দোকান থেকে একটি ছাতা কিনে আনা উচিত ছিল, বর্ষা পড়ছে, তাই না? তো এখানে আমরা শুড হ্যাভ ব্যবহার করব। আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্ন কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ, বা ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। শুড হ্যাভ এর পরে একটা রুল দেখতে পাচ্ছি, হ্যাভিং। দেখেন কিসের ব্যবহার বলেছি, হ্যাভিং। আম হ্যাভিং, যেমন আমার গান ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। এই যে সমস্যা হচ্ছে, এই বাক্যগুলা কিভাবে করবেন? আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং দিস সংস। দিস দেখেছেন, THEAC, অর্থাৎ এই গানগুলি আমার ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, নেটের থেকে আপনি নামাতে পারছেন না। বাক্যটা বলবেন এইভাবে, তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। আপনারা আমাকে এমন কঠিন প্রশ্ন করেছেন, আমার উত্তর দিতে সমস্যা হচ্ছে, কি বলবেন? আই এম হ্যাভিং আ হার্ড টাইম আনসারিং ইউর কোয়েশ্চেন্স। আম হ্যাভিং, আম হ্যাভিং a hard time answering the questions. I'm having a hard time answering your questions. Your questions. দেখেছেন, তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে, আমার বাইকটি নিয়ে আমার সমস্যা হচ্ছে, তার সাথে থাকতে আমার সমস্যা হচ্ছে। এই ধরনের বাক্যগুলা আমরা কি ব্যবহার করব? আই অ্যাম হ্যাভিং, হ্যাঁ, হি ইজ হ্যাভিং, এইভাবে ব্যবহার করতো। দেখেন সামথিং, এই যে হাউ অফেন দিয়ে একটা বাক্য দেখাই, হাউ অফেন, হেয়ার ইউ ক্যান সি, এই যে তুমি কতবার করবে, হাউ অফেন উইল ইউ ডু। একটা অঙ্ক, একটা আপনার স্টুডেন্ট বারবার ভুল করতেছে, আপনি তাকে বলছেন যে তুমি এইটা আর কতবার করবে, কি করবে, তুমি এইটা আর কতবার করবে, তাই না? তাহলে তখন আপনাকে কি ব্যবহার করতে হবে? তখন কিন্তু আপনাকে হাউ অফেন দিয়ে বাক্য গঠন করতে হবে। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো, হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস। এই বাক্যটা আমি একটু বিশ্লেষণ করি, দেখেন কি বললাম, হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস। হাউ অফেন তো আমরা সবাই বুঝলাম যে এখানে রুল অনুসারে বসেছে, ভালো করে খেয়াল করেন সবাই। এই ডু ইউ মিট, এই ডুটা কেন বসলো? সহজ উত্তর, এখানে ডুটা কেন বসেছে এটা আপনারা কি একটু ব্যাখ্যা দিতে পারবেন? আপনাদের কাছ থেকে শুনি, এখানে ডু কেন বসলো, এনিওয়ান ক্যান সে। এই যে হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস, তুমি কতদিন পর পর তোমার পিতামাতার সঙ্গে দেখা করো, কি হবে? একটা করো কাজ, কাজটা করো সেই জন্য। থ্যাংক ইউ, আপনার উত্তর অনেকটা সঠিক হয়েছে। আর কেউ, ইমরান ভাইয়া বা আর কে আছেন জানি ক্লাসে, একটু কথা বলতে হবে প্লিজ। এটা ডু, হাউ ওপেন, হাউ ওপেন ডু ইউ মিট ইউর পেরেন্টস, এটা ডোর ভিতরে হচ্ছে দেখা করার ভিতরে পড়ে, যে একটা জিনিস করা, কাজ করা, কাজে এটার ভিতরে গিয়ে এটা পরে ডোর। অনেক ধন্যবাদ, প্রায় আপনারা দুইজনই প্রায় সঠিক বলেছেন, অনেক দুইজনকেই ধন্যবাদ। দেখেন এখানে বলা হচ্ছে কি, এই যে বাক্যটা, তুমি কতদিন পর পর তোমার বাবা মার সাথে দেখা করো, বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাই না? ভালো করে খেয়াল করি আমরা। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারোগেটিভ করতে গেলে বাক্যকে ডু বা ডাজ এর ব্যবহার করতে হয়, আর নেগেটিভ করতে গেলে
ডু নট বা ডাজ নট এর ব্যবহার করতে হয়। ডু নট বা ডাজ নট এর ব্যবহার করতে হয়, তো এখানে প্রশ্নবোধক, এই জন্য এখানে একটা ডু আসবে। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস, তো আপনি আমাকে প্রশ্ন করলেন যে স্যার আপনি কি ভাত খান, স্যার আপনি কি ভাত খান, কি বলতে হবে? স্যার ডু ইউ ইট রাইস। এই যে দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আসে। কি আসে বলেন? ডু বা ডাজ। তো এখানে কিন্তু এই ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। এই ডু এর কিন্তু এখানে স্পেশাল কোনো অর্থ হয় না, তারপরও কিন্তু এখানে ডুটা আমি ব্যবহার করেছি। কেন করেছি? কারণ এখানে এখানে ডু না বসালে বাক্যটা হবে না। আপনি মনে করেন একটা অনেক ওজন একটা বস্তা মাথায় তুলবেন, একটা ধানের বস্তা, 50 কেজি ওজন, এটা কি একা একা কখনো তোলা যায়? এত ওজন যায় না। তো ওই যে প্যাকেটটি বা বস্তাটি, ওর এক কোণে আমি ধরে আপনার মাথায় তুলে দিলাম। তো কি হলো? তুলে দেওয়ার ফলে আপনার ওইটা সহজ হয়ে গেল। কিন্তু ওই বোঝা, ওই যে 50 কেজি ওজনের একটা বোঝা, এটা কিন্তু বয়ে নিয়ে যেতে হচ্ছে আপনাকে। আমি শুধু কি করেছি? হেল্প করেছি। আমার কিন্তু হেল্প করা ছাড়া ওখানে আর কোনো ভূমিকা নেই। এখানেও দেখেন, হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস, হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস, তুমি কতদিন পর পর, তোমার ইমরান ভাইয়া ভালো করে লক্ষ্য করেন, কতদিন পর পর তোমার মা বাবার সঙ্গে দেখা করো। এখানে ডু হচ্ছে বলতে হবে অক্সিলারি ভার্ব হিসাবে বসেছে। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো? আমরা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করি না? হ্যাঁ। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো? এইটা কে পড়তে পারবেন? আই উইল বি এইবল টু, আমি পারবো, এখান থেকে একটু পড়েন তো। হ্যাঁ, এগুলো একটু পড়ে ফেলুন। able to do আমি করতে পারবো। I will be able to come আমি আসতে পারবো। I will be able to go আমি যেতে পারবো। I will be able to I come won't be I won't I won't be দেখেন এই যে I won't উইল be নট কে, প্লিজ able এই to উইল নট কে পারবো না। একটু শুনতে হবে। এই উইল নট কে বলা হচ্ছে ওন্ট। হ্যাঁ, উইল নট বললে একটু খারাপ শোনা যায়, তো এইটা আমরা বললাম হচ্ছে ওন্ট। আমি আসতে পারবো না, আই ওন্ট বি এইবল টু কাম। আমি যেতে পারবো না, আই ওন্ট বি এইবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এইবল টু ডু দা ওয়ার্ক। দেখেছেন? অর্থাৎ এখানে মনে রাখবেন আই উইল বি এইবল টু, এটার অর্থ হচ্ছে আমি পারবো। মনে রাখবেন, এটা ভালোভাবে মনে রাখবেন। আমি পারবো এর ইংরেজি কি? আই উইল বি এইবল টু। যেমন আমি ভাত খেতে পারবো, আমি কাজ করতে পারবো, আমি মাসে 1 লক্ষ টাকা আয় করতে পারবো, আমি আমেরিকায় যেতে পারবো, আমি তার সঙ্গে দেখা করতে পারবো। দেখেছেন আমি এক নিঃশ্বাসে কতগুলো বাক্য বলে চলে যাই। এইভাবে আপনাদেরকে ফ্লুয়েন্ট হতে হবে। একটা সেন্টেন্স, একটা রুল শিখাই দিলে ওইটা দিয়ে পর পর আপনাকে কিছু বাক্য গঠন করতে হবে। এটা যখন আপনি পারবেন, তখন কিন্তু আপনি ইংলিশে কথা বলা শিখে যাবেন। দেখেন এইখানে আমরা একটু পড়বো। হুম। এটা বাংলা কি আছে ইমরান ভাইয়া, খুব ভালো করে একটু পড়বেন। এখানে যা যা বাংলা দেওয়া আছে, এই বাংলা থেকে আমরা একটু ইংলিশ পড়বো। হুম। এটা একটু পড়বো, বলেন। একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, সে দিন এনে দিন খায়। পড়েন এখান থেকে, এর ইংলিশটাও পড়তে হবে। আপনার রিডিং এ দুর্বলতা আছে আমি জানি, রিডিং এ আর কখনো দুর্বলতা থাকবে না, আমি সেই ব্যবস্থায় সেইভাবেই পড়াবো। পড়েন, একজন দিনমজুর, দ্রুত শুরু করতে হবে। হ্যাঁ। আর উনি তো আনমিউট করে নাই। হ্যাঁ, আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে ইমরান ভাইয়া, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। সরি। হ্যাঁ হ্যাঁ, আনমিউট দ্রুত করতে হবে, ক্লাসের সময় কম তো। এটা পড়েন, বাংলাটা পড়েন, আমি কয়েকবার আপনার নামটা বলেছি। পড়েন, একজন দিনমজুর। একজন দিনমজুর আমাদের দেশে অবস্থিত অত্যন্ত অত্যন্ত পরিচিত ব্যক্তি, সে দিন এনে দিন খায়, তাকে সারাদিন কাজ করতে হয়, সে খুবই পরিশ্রমী, সে খুব কম কমই বিশ্রামে। বিশ্রামে হ্যাঁ, সু- সুযোগ সুযোগ পায়। পায়, আচ্ছা, এই কালারের বিশ্রামের সমস্যা সুযোগ হচ্ছে। পায়, খুব কমই বিশ্রামের সুযোগ পায়। সে খুব সকালে ঘুম থেকে ওঠে এবং উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে যায়, বেড়ে বেড়ে ওঠে দিনে
বেরিয়ে 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 পড়ে। তারপর দিনের দিনের আবহাওয়া ভালো বা বৈরী তা বিষয় নয়, তার উদ্দেশ্য কিছু উপার্জন করতেই হবে। পড়েন পড়েন, বেঁধে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা। তাহলে নীরব আপনি পড়েন, বাংলাটা স্পষ্ট পড়বেন। হুম, নীরব ভাইয়া পড়ছে, আপনি শুনবেন। হুম। দিন মজুর আমাদের দেশে খুব অত্যন্ত পরিচিত ব্যক্তি। দিন এনে দিন খায়, তাকে সারাদিন কাজ করতে হয়। সে খুবই পরিশ্রমী, কিন্তু খুব কম বিশ্রামের সুযোগ পায়। সে খুব সকালে ঘুম থেকে উঠে এবং বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দিনে আবহাওয়া ভালো না, গরিবের দুঃখ নেই, কারণ চেষ্টায় কিছু উপার্জন করতে হবে, অন্যথায় তাকে পরিবেশটা হোক অনাহারে করতে হবে। যেদিন তার কিছু বেশি উপার্জন হয় তখন আনন্দ আনন্দের দিক থাকে না। সুতরাং আমাদের উচিত দিন নিজেকে করা থেকে সুখী জীবন যাপন করতে পারে। তারপর ইংলিশটা পড়তে হবে, কে পড়বেন? ইমরান ভাই ইংলিশটা পড়তে পারবেন? আপনার রিডিং এ সমস্যা আছে দেখি, রিডিংটা আমি একটু ধরিয়ে দেই যে কোন কোন জায়গায় সমস্যা। দেখেন, পড়েন আমার সঙ্গে। এ ডে লেবার ইজ আ ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পার্সন। আপনার ওখানে কি একটু সমস্যা সাউন্ডে? আসলে আমার এখানে তো সমস্যা না, আমাকে কি সবাই ভালোভাবে শুনতে পারছেন? আপনার কথা ভালোভাবে বুঝতে পারে। তো এখানে আপনারা কথা বললে, বিশেষ করে ইমরান ভাই, আপনি একটু জোরে বলবেন। দেখেন, আপনি রিডিং এর সমস্যা বলছিলেন না, স্যার আমি রিডিং পড়তে পারি না, এইগুলো রিডিং প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি একবার পড়ে দিচ্ছি, আপনি শুনেন। এই উচ্চারণগুলা কিভাবে করি, এর বাংলা মিনিংটা কিভাবে হয়। এ ডে লেবার ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পার্সন ইন আওয়ার কান্ট্রি, এর অর্থ কি? একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, এটার অর্থ কি? সে দিন এনে দিন খায়, অর্থাৎ সে একজন গরিব মানুষ। হি হ্যাজ টু ওয়ার্ক অল ডে লং, এই দেখেন হ্যাভ টু হ্যাজ টু, এরও একটা রুল আছে। হ্যাঁ, এর একটা স্পোকেনের রুল আছে। রুলটা কি? হ্যাভ টু হ্যাজ টু এর অর্থ হচ্ছে দরকার বা করতে হয় বা আবশ্যক। যেমন হি হ্যাজ টু ওয়ার্ক, তাকে কাজ করতে হয়, অল ডে লং, সারা দিন। কার কথা বলছে? ওই দিন মজুর। হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, সে খুব পরিশ্রমী। হি সেলডম গেটস দ্য অপরচুনিটি অফ রেস্ট, দেখেন, হি সেলডম গেটস, সে খুব কমই পায়, গেট মানে পাওয়া। আর এখানে গেটস হলো কেন, এস হলো কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সে খুব কমই পায়, কি পায়? দ্য অপরচুনিটি, সুযোগ। কিসের সুযোগ কম পায়? অফ রেস্ট, সে বিশ্রামের জন্য খুব কমই সুযোগ পায়। হি গেটস আপ ভেরি আর্লি, হ্যাঁ, হি গেটস আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, হি গেটস আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে ঘুম থেকে ওঠে। অ্যান্ড গোজ আউট ফর আর্নিংস, অ্যান্ড গোজ আউট ফর আর্নিংস, এবং ইনকামের জন্য বেরিয়ে পড়ে, আয়ের জন্য। হি ডাজেন্ট ম্যাটার হুইদার দ্য ডে ওয়েদার হুইদার দ্য ডে ওয়েদার ইজ গুড অর ব্যাড, অর্থাৎ দিনের আবহাওয়াটা ভালো হোক বা খারাপ হোক, সে এটার তোয়াক্কা করে না। হি সিটস হিজ টার্গেট টু আর্ন সামথিং শিওরলি, সারা দিনে কিছু আয় করতেই হবে, এইটা সে নির্ধারণ করে। হি মাস্ট হ্যাভ টু আর্ন সাম মানি, তাকে অবশ্যই, দেখেন, মাস্ট হ্যাভ টু, তাকে অবশ্যই ইনকাম করতে হবে, সাম মানি, কিছু টাকা। আদারওয়াইজ, অন্যথায়, হি অ্যালং উইথ হিজ ফ্যামিলি উইল হ্যাভ টু স্টার্ভ, যদি সে টাকা রোজগার না করতে পারে, তাকে এবং তার পরিবারকে না খেয়ে থাকতে হবে। হুইচ ডেইজ হি ক্যান আর্ন মোর, হিজ জয় নোস নো বাউন্ডস, দেয়ারফর হি শুড সাপোর্ট দ্য ডে লেবার সো দ্যাট হি ক্যান লিড আ হ্যাপি লাইফ, যাহাতে সে একটা সুখী জীবন যাপন করতে পারে। কি করতে পারে? যাহাতে তাকে একটা, সে একটা সুখী জীবন যাপন করতে পারে। এইখানে আমি পড়লাম, এবার ইমরান ভাই একটু পড়েন তো। এ ডে লেবার ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পার্সন ইন আওয়ার কান্ট্রি, এইখান থেকে পড়েন, পারবেন? একটু চেষ্টা করেন। হুম। এ ডে লেবার ইজ এ, very very person in our country. আপনার সাউন্ডটা একটু বাড়িয়ে নেন, সাউন্ড কম আছে, একটু বাটনের সাউন্ডটা বাড়িয়ে দেন। হ্যাঁ, এবার পড়েন, মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে এবার পড়েন। হুম, ঠিক আছে। He did a trade and they about is a very
familiar পার্সন। person person in out country he river had to mass. He has to work all day long. He is very interesting. He excellent. Excellent. Get the open areas of prayer. He gets up very early and in the morning and goes out from if in bed. But it goes is who details I must meet what the day. But it is a good of heart he has talent to in it. Sometime থ্যাংক ইউ। আপনি যা পড়েছেন মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমরা এই রিডিং স্কিলটা আরো একটু ক্লিয়ার করব। তো আমাদের এখানে আরো একজন পার্টিসিপেন্ট রয়েছেন, আমাদের একজন স্টুডেন্ট কে এম সানিম। আপনি একটু পড়েন তো দেখি কেমন শোনায়। কে এম সানিম, ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? চলে গেল ক্লাস থেকে উনি সম্ভবত। এমডি নীরব, আপনি একটু পড়েন এটা, এই লাইনগুলো পড়ে ফেলেন সুন্দরভাবে। আর ডেলিভারি ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পারসন, বাংলা সহ পড়তে হবে। Boulevard is a very familiar general continuum. I found a হ্যাঁ, তো দেখেন এই যে যেভাবে আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছে, অর্থাৎ ইংরেজি দেওয়া রয়েছে, এইখান থেকে আমাদেরকে পড়ে বাংলাটা করতে করতে হবে। আবার যখন বাংলা দেওয়া থাকবে, উপরে দেখেন বাংলা দেওয়া আছে, এই বাংলা বাক্য আমাদেরকে সাজিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করব। একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। এখানে ভার্ব কোথায়? এই বাক্যে কোনো ভার্ব আছে? দেখেন এখানে কোনো ভার্ব নেই। কিভাবে খুঁজে বের করবেন? একজন দিনমজুর হয়, এই যে দেখেন এই যে দিনমজুরের মাঝখানে এই যে একজন দিনমজুর হয়, এইখানে আপনাকে একটা ভার্ব ব্যবহার করতে হবে, আমি যার। এ ডে লেবার ইজ, একজন দিনমজুর হয় কি? অত্যন্ত পরিচিত ব্যক্তি। কোথায়? আমাদের দেশে। এ ডে লেবার ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন আওয়ার কান্ট্রি। সে দিন এনে দিন খায়, তাকে সারা দিন কাজ করতে হয়, সে খুবই পরিশ্রমী, সে খুব কমই বিশ্রামের সুযোগ পায়, সে খুব সকালে ঘুম থেকে ওঠে এবং উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দিনের আবহাওয়া ভালো না হলে বৈরিতা বিষয় নয়, তার উদ্দেশ্য কিছু উপার্জন করতেই হবে। হি মাস্ট হ্যাভ টু আর্ন সাম মানি, এই যে বাক্যটা দেখেন, হি মাস্ট হ্যাভ টু আর্ন সাম মানি। হ্যাঁ, তাকে কিছু উপার্জন করতেই হবে। কি করতে হবে? তাকে কিছু উপার্জন করতে হবে। কেন করতে হবে? তার পরিবারের জন্য। এই যে একটা মাস্টের ব্যবহার, আই মাস্ট ডু দা ওয়ার্ক, আই মাস্ট ক্যাচ ফিশ, আমি অবশ্যই মাছ ধরবো, আমি আগামীকাল অবশ্যই ঢাকায় যাব, আই মাস্ট গো টু ঢাকা টুমরো। হুম, দেখেছেন? তাহলে এই মাস্টের ব্যবহার, গ্রামারের অনেক কিছু আপনাদের করাই, অনেক রুল করাই, আপনাদের মনে থাকে না। এগুলা কি করে আপনারা পারবেন বলেন? এই যে রুলগুলো আজকে করালাম, এখানে 5টা বা 6টা রুল করিয়েছি, আপনাদের এখান থেকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই রুলগুলা থেকে আপনারা বাড়তি বাক্য তৈরি করবেন। আমি শুনেছি সে খুব মেধাবী। এই যে একটা বাক্য তৈরি করেছি, এখানে শুড হ্যাভ এর একটা রুল দেখিয়েছি। শুড হ্যাভ অর্থ উচিত ছিল, শুড মানে উচিত, আর ওর পরে যদি একটা হ্যাভ যোগ করি, দুইটা প্রেজেন্ট টেন্স মিলে একটা পাস্ট টেন্স হলো। শুড হ্যাভ, উচিত ছিল, আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার, তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি, রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দা এক্সাম। এই বাক্যগুলো কিভাবে করবেন আপনারা? এই বাক্যগুলো শুড হ্যাভ ব্যবহার করবেন। তো এই শুড হ্যাভ এর প্রত্যেকটা রুল দেখেন, এই শুড হ্যাভ এর রুলে এখানে মাত্র 3টা বাংলা বাক্য দেওয়া আছে। আপনাদের বাড়ির কাজটা থাকবে, হোমওয়ার্ক থাকবে এই 3টা না, এখানে আরো 10টা আপনারা করবেন। আমার কথাটা কি সবাই বুঝতে পারতেছেন? এইগুলো দিয়ে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে, আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। নীরব, ক্যান ইউ হেয়ার মি? তো এইখান থেকে বাক্য তৈরি করে রাখবেন। নেক্সট ক্লাসে আমি কিন্তু এখান থেকে পড়া নিব। ইমরান ভাইয়া, আপনার জন্য পড়া থাকবে। এই যে দেখেন একটা রিডিং পার্ট প্র্যাকটিস করালাম না, এইটা আপনি বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন।
ইংরেজি পড়বেন, বাংলা পড়বেন, বাংলা পড়বেন, ইংরেজি পড়বেন, দুইটাই একসঙ্গে রিডিং পড়বেন। এই যে ইংলিশটা বেশি ভালো করে পড়বেন, এর পরের দিন ঠিক এইটাই আপনি আমাকে পড়ে শোনাবেন খুব সুন্দর করে। ইংরেজি বলতে হবে, তার বাংলা মিনিং করতে হবে। আর ডে লেবার ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন আওয়ার কান্ট্রি। এর অর্থ কি? একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি, সে দিন এনে দিন খায়। এর ইংলিশ কি হবে? হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে। এই যে নীরব ভাইয়া বলেছে